4 মার্কের যে অঙ্কগুলো আছে তাতে 3-এর দাগের অঙ্কটা তোমাদের করা হয়ে গেছে। তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, দিক কোসাইন ও দিক কোসাইন সম পারস্পরিক সম্পর্ক, এখানে যে ছবি দিয়ে যে প্রবলেমটা করা আছে এইভাবে, আর এখানেও দেওয়া আছে যে এখন রাশিমালাগুলো দেওয়া আছে সেগুলো এখানে বলেছে, সেগুলো এটা পুরোপুরি করে চলে যেতে হবে, দিয়ে এই রেজাল্টটা আসবে। কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা সমান 1 দেওয়া আছে। এইটা করে ফেললেই হয়ে যাবে। দিয়ে এখান থেকে যে রেজাল্টটা আসবে, কস স্কোয়ার অফ আলফা কস স্কোয়ার বিটা কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা ইকুয়ালস টু 1। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার আলফা 1 মাইনাস সাইন স্কোয়ার অফ আলফা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার অফ বিটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার অফ গামা ইকুয়ালস টু 1। বা এখান থেকে 3 মাইনাস সাইন স্কোয়ার অফ আলফা সাইন স্কোয়ার অফ বিটা সাইন স্কোয়ার অফ গামা ইকুয়ালস টু 1। বা এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইকুয়ালস টু 2। দেখো অনুশীলনীতে এটাই ছিল, তোমরা এটা পুরোপুরি যেভাবে দেওয়া আছে ওইভাবে তোমরা লিখে যাবে। এখানে ছবিটা যেভাবে দেওয়া আছে ওই ছবি এখানে লেখা যেগুলো আছে পড়ে ফেললে নিজের মতো করে যাতে লিখতে পারো আর কি, নিজের মতো করে যাতে লিখে ফেলতে পারো। ওটা লিখে তোমরা এই যে প্রমাণটা এত দূর পর্যন্ত আসবে, এত দূর পর্যন্ত আগের ক্লাসে বুঝিয়েছি, তোমরা যারা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নেবে, তাতেই করে দেওয়া হয়েছে। এখানে এই যে রাশিমালাটা এত দূর পর্যন্ত পৌঁছতে হবে, তারপর এই যে ক্যালকুলেশনটা আমি করলাম এই ক্যালকুলেশনটা করে দিলে উত্তর হয়ে যাবে। তাহলে আমরা আবার অনুশীলনীতে যাচ্ছি। অনুশীলনীতে দেখতে পাচ্ছ যে 3-এর দাগের অঙ্কটা এই দেওয়া আছে, এইটাই ওই রেজাল্টটা। আমি বাকি অঙ্কগুলো করতে না বলেছিলাম, যেহেতু সরলরেখার সঙ্গে রিলেটিভ আছে সেগুলো না করলেও চলে। এবার এখান থেকে যে কটা অঙ্ক দিয়েছে 26-এর দাগের অঙ্কগুলো, এগুলো কিভাবে করব একটা অঙ্কের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে একটা ছোট অঙ্ক বেছে নিই যাতে তোমাদের সুবিধা হয়। আমি নিয়ে নিচ্ছি এখানে 3-এর দাগের অঙ্কটা আমি নিয়ে নিচ্ছি। দেখো 3-এর দাগের অঙ্কটা কিভাবে হচ্ছে। 26-এর 3, 26-এর 3-এর দাগের অঙ্কটা কিভাবে করব আর কিভাবে প্রসেসে করা যায় সেটা একটু দেখে নাও। প্রথমে দুটো শর্ত দেওয়া আছে, l প্লাস 2m প্লাস 3n ইকুয়ালস টু 0, 3lm প্লাস নেই মাইনাস 4ln প্লাস mn ইকুয়ালস টু 0 দেওয়া আছে। এটাকে 1 নম্বর দিয়ে দাও, এটাকে 2 নম্বর দিয়ে দাও। 3lm এটা একটু ম্যাচ করে নিই, হ্যাঁ ঠিক আছে। এরপর আমরা 1 নং থেকে কি করব, 1 নং থেকে l এর মানটা বের করে ফেলবো। 1 নং থেকে পাই, 1 নং থেকে কি পাচ্ছি, l সমান মাইনাস 2m প্লাস 3n পেলাম, এই রেজাল্টটা পেলাম। এবার এখান থেকে এই l এর মান যে বের করলাম এটাকে আমরা কি করব, 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। 2 নম্বর সমীকরণে বসিয়ে দেওয়ার পর কি আসে দেখব। দেখো এখান থেকে এলটা কমন নিয়ে নেব, 2 নং এল, এটাকে 3 নম্বর দিয়ে নাও। 3 নংকে 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখান থেকে এল কমন নিয়ে নাও, এল কমন চলে গেলে 3m মাইনাস 4n প্লাস mn
ইকুয়ালস টু 0, এল এর মানটা এটা যেটা এখানে বসিয়ে দেবো আমরা, মাইনাস 2m প্লাস 3m মাইনাস 4n প্লাস mn ইকুয়ালস টু 0। এবার আরও একটু ক্যালকুলেশন করে যাই। এখানে ক্যালকুলেশন করলে কত আসছে 6m স্কোয়ার, তাহলে এখানে মাইনাস 8mn প্লাস 9mn মাইনাস 12n স্কোয়ার প্লাস mn ইকুয়ালস টু 0, বা এখানে মাইনাস 6m স্কোয়ার প্লাস mn মাইনাস 12n স্কোয়ার প্লাস mn ইকুয়ালস টু 0, বা মাইনাস 6m স্কোয়ার মাইনাস mn প্লাস 12n স্কোয়ার প্লাস mn ইকুয়ালস টু 0। mn আর এই mnটা ক্যান্সেল হলো, বা 6m স্কোয়ার ইকুয়ালস টু 12n স্কোয়ার, দুটো মাইনাসটা ক্যান্সেল হয়ে গেল, বা m সমান আমরা পাচ্ছি কি প্লাস মাইনাস √2n। তাহলে এখানে দুটো বীজ পেলাম আমরা, m ইকুয়ালস টু প্লাস √2n, আর একটা পেলাম m ইকুয়ালস টু মাইনাস √2n। দুটো এখানে m এর মান পেলাম n এর আকারে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে m এর মান দুরকম আকারে পেলাম। প্রথম থেকে তোমরা অঙ্কের প্রসিডিউরটা দেখে নিয়েছো যে আমি এল এর মানটা বের করেই এখানে আমি 2 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখান থেকে ক্যালকুলেশন করে করে চলে যাবে, mn আকারে একটা সমীকরণ চলে আসবে। এবার এই m এর জায়গায় আমরা m সমান মাইনাস √2n বের করলাম, m প্লাস √2n m মাইনাস √2n দুটো বেরোলো। এবার এখান থেকে আমরা দুটো কেস পাবো, দুটো সরল রেখা পাবো। তোমরা প্রশ্ন যদি পড়ে দেখো দুটোর মধ্যবর্তী কোণ জানতে চেয়েছে, তাহলে আমরা প্রথম দুটো কেসে ভাগ করব, যেহেতু দুটো বীজ এসছে তাহলে দুটো কেস আসবে এখানে। কেস 1, তাহলে কেস 1-এ দেখো কি আসছে, যদি m সমান √2n হয় তাহলে কি হবে, l এর মান তাহলে কত আসবে। l এর মান আমরা কোথায় ধরেছিলাম আগে বলে দিই, 2m 3n। এখানে লেখো l এর মান মাইনাস 2m প্লাস 3n এটা। এবার আমরা এখানে m এর মানটা কত পেলাম √2n, তাহলে এখানে m এর মানটা বসিয়ে দাও প্লাস 3n। এবার nটা কমন নিয়ে নাও, মাইনাস 2√2 প্লাস 3n। এবার এখানে আমি কেস 1-এর জন্য প্রথম সরলরেখার নামকরণ করব। অতএব প্রথম সরলরেখার দিক অনুপাত হলো LMN, বা L সমান আমরা পেলাম কত মাইনাস 2√2 প্লাস 3n। m এর মান কত পেলাম √2n, আর n এর মান n। যেহেতু দিক অনুপাত বলছি তাহলে উভয় সবগুলো থেকে n গুলো ক্যান্সেল হয়ে যাবে, বা মাইনাস 2√2 প্লাস 3√2 তাহলে আমাদের কাছে প্রথম সরলরেখার দিক অনুপাতটা আমরা পেয়ে গেলাম এটা। এরপর আমরা কেস 2 থেকে দ্বিতীয় সরলরেখারও দিক অনুপাতটা পেয়ে যাব। দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত, দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত তাহলে কত আসবে, দেখো। আচ্ছা কেস 2টা লিখি না, আচ্ছা এটা একটু কেটে দাও। কেস 2তে যদি m সমান মাইনাস √2n হয় তাহলে l এর মান কত এলো মাইনাস 2m প্লাস 3n। ওইটাকেই ব্যবহার করব, ওই যে আগে 3 নম্বর সমীকরণকেই ব্যবহার করব।
এখানে রুট মাইনাস রুট টুকে বসিয়ে দাও, 2√2n প্লাস 3n। এবার আমাদের কাজ কী হবে, এনটাকে কমন নিয়ে নেওয়া, -3 × n। এবার আমরা লিখব কি, অতএব দ্বিতীয় সরলরেখার দ্বিগুণপাত, দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত, দ্বিতীয় সরলরেখার দ্বিগুণপাত তাহলে কত পেলে, l m n, বা l এর মান হচ্ছে 2√2 - 3n, m এর মান -√2n, এটা ভুল লিখলাম, -√2n, আর এটা n, এটা -√2 হবে, বা n আর n, এই nটা কেটে যাবে, 2√2 - 3, -√2 1, এটা এলো √2, আর এটা n ছিল, n গুলো কেটে গেল। আশা করি বুঝতে পারছো। এরপর দুটো সরলরেখার দিক অনুপাত পেয়ে গেছি, এবার এদের মধ্যবর্তী কোণ আমাদেরকে বের করে ফেলতে হবে। ধরি দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ সমান থিটা। তার মানে cos থিটা সমান, তাহলে স্কোয়ার রুট অফ, তোমরা তো জানো এগুলো সব দিক অনুপাত আকারে আছে, তাহলে আমরা এগুলোকে ছোট ছোট করে লিখে ফেলবো। দিক অনুপাত তাহলে কোথায় কোথায় পেলাম, এটা একটা দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত, এটা দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত, এটা গেল প্রথম সরলরেখার দিক অনুপাত, এটা ছিল প্রথম সরলরেখার দিক অনুপাত, তাহলে এটা ফার্স্ট আর এটা সেকেন্ড, দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত। এবার আমাদের কি হবে, কম্পোনেন্ট ওয়াইজ গুণ হবে, -2√2 + 3 ইন্টু, এখানে যেটা আছে 2√2 - 3, ওপরে √2 ইন্টু -√2, 1 × 1, আর এটা তো যা আছে, এটা ফার্স্টেরগুলোকে নিয়ে যেটা হবে 2√2 + 3 হোল স্কোয়ার প্লাস √2 এর হোল স্কোয়ার প্লাস 1, এখানে 2√2 - 3 এর হোল স্কোয়ার প্লাস √2 এর হোল স্কোয়ার, মাইনাসটা তো অ্যাবজর্ব হয়ে যাবে এটা। এবার উপরেরটাকে ক্যালকুলেশন করা যাক, এখানে কত আসবে, -2 × 4 = 8, -9 প্লাস এখানে 2, এখানে 1, তাহলে এখানে যেটা এলো, এবার এখানে যে রেজাল্টটা আছে তোমরা লিখে ফেলবে, এটা আবার পুনরায় লিখবে, কিন্তু আমি লিখছি না, এটা পুরোটা আবার লিখবে এখানে। তাহলে 1, এখানে আসবে কত, 1 - 2 + 1, এই জিনিসটা আবার এখানে লিখবে, মানে এই রেজাল্টটা এখানে লিখবে, এটা আবার এখানে লিখবে, দিয়ে এখানে হবে 0 আসছে, তাই তো, উপরেরটাকে 1 + 1 2, এটা 0 এলো। তাহলে থিটা = তাহলে আমরা cos থিটা, তাহলে আমরা কত পেলাম, সমান 0, তার মানে বা থিটা = তাহলে আমরা পাবো π/2। অবশ্যই এই যে জিনিসগুলো লিখেছি তোমরাও এখানে লিখবে, এখানে লিখবে। তাহলে থিটা দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ আমরা পেয়ে গেলাম। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। তো পুরো অঙ্কটা আমি তোমাদের যদি দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ এখানে অনেক বড় অঙ্ক, কেস 1 পুরো এখান থেকে শুরু হয়েছে। এখানে প্রায় সবগুলো অঙ্কই প্রায় তোমাদেরকে এইভাবে করে যেতে হবে। এখানে এলিমেন্ট দিয়ে দুটো সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে প্রথমে করবে কি, তোমার ইচ্ছা খুশি মতো তুমি এম এর মান বের করেও এখানে বসাতে পারো। যেহেতু এল বের করলে ভগ্নাংশ আসছে না, ভগ্নাংশ সমস্যা থাকছে না, সুতরাং ক্যালকুলেশনে আমাদের সুবিধা হবে। ভগ্নাংশ এলে একটু অসুবিধাজনক হয়ে যায় আর কি। এবার এখানে যাতে ভগ্নাংশ না থাকে আর কি, এখানে যাতে ভগ্নাংশ না থাকে, এখানে পূর্ণ সংখ্যা থাকলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এমনভাবে নেবে যেন পূর্ণ সংখ্যা আসে। এবার এখানে নিয়ে এল এর মানটা নিয়ে এখানে দ্বিতীয় সমীকরণে তোমরা বসিয়ে দেবে।
দ্বিতীয় সমীকরণে বসিয়ে একটা দ্বিঘাত সমীকরণ পাবে। যেহেতু আমার এখানে অঙ্কটা সহজ হয়ে গেছে, আমি এখান থেকে এম এর মানটা পেয়ে গেলাম, দিয়ে এম এন এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। এবার এখান থেকে যাবে কি, এখান থেকে দুটো কেস আসবে, তোমরা দেখতে পাচ্ছ দুটো কেস আসতে পারে। এম এর মান এখানে +√2, এখানে -√2, দুটো এখানে শর্ত এসছে। এই দুটো শর্তকে ব্যবহার করে তোমরা এখান থেকে এখানে করবে কি, এই যে পোর্শন আছে কেস 1-এ এটাকে ধরলে, কেস 2-তে মাইনাসটাকে ধরে করবে। এখান থেকে এল এর মানটা পেয়ে যাবে। এল এর মানটা কোথা থেকে পেলাম, এল এর মানটা তোমরা পেয়েছিলে একের দাগ থেকে পেয়েছিলে, মানে 3 নম্বর সমীকরণ থেকে। তাহলে এখান থেকে এল এর মানে বসিয়ে দেবে। এল এর মানে এখানে √2n এখানে বসাবে, দিয়ে ক্যালকুলেশন করবে। আবার এখানে -√2n কে এখানে বসাবে, ওই 3 নম্বরে বসাবে, দিয়ে আবার ক্যালকুলেশন করবে। দিয়ে এখান থেকে প্রথম সরলরেখার দিক অনুপাত বলতে এখানে এলএমএনকে ধরা হয়। তোমাদের বইতে বলা হয়েছিল এলএমএন একটা দিক কোসাইন, কিন্তু চলরাশি এখানে বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে, সুতরাং এগুলোকে অনুপাত বলেও ভাবলে হবে। হয়েছে? তাহলে এখানে তোমরা এখানে এলিমেন্টটা বের করবে, এলিমেন্টের মানগুলো বের করলে, দিয়ে একটা প্রথম দিক অনুপাতগুলো পেয়ে গেলে, প্রথম সরলরেখার দিক অনুপাত পেয়ে গেলে, তারপর এখানে আসবে এখানে দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত, সেই এলিমেন্ট, এই এল, এই এম, আর এন তো কোনো মান নেই, সুতরাং এনটা একটা অশূন্য সংখ্যা ধরে নিতে হবে। অশূন্য সংখ্যা, প্রতি ক্ষেত্রে অশূন্য সংখ্যা হিসেবে এনকে ব্যবহার করা হচ্ছে, তা না হলে অনুপাত থেকে 3টে কেটে যেত না। তাহলে এইভাবে তোমরা এটাকে অনুপাত থেকে কেটে বাদ দিয়ে দেবে, এগুলো অনুপাত থেকে কেটে এনটাকে বাদ দিয়ে দিলে তাহলে দ্বিগ অনুপাত পেলে। এবার দুটো সরলরেখার দ্বিগ অনুপাত আমরা পেয়ে গেলাম, সেখান থেকে কোণের মানটা আমরা পেয়ে যাচ্ছি। এইভাবে তোমরা এখানে যে যতগুলো 4টা অঙ্ক আছে, 4টে অঙ্ক তোমরা এইভাবে করার চেষ্টা করবে। এখানে 4খানা যে অঙ্ক দেওয়া আছে, সেই 4খানা অঙ্ক তোমরা করবে। সবগুলো অঙ্কই তোমাদের পরীক্ষায় টেস্টে আগে পড়তো, এখনও আসে। এই অঙ্কগুলো তোমরা নিজে থেকে করবে, আমি তবুও একটু হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো, একের দাগের অঙ্কটা একটু করেছি, তোমার দরকার পড়লে তুলে নিতে পারো, ভিডিও পজ করে তুলে নিতে হবে তোমাদেরকে। আর আমি তোমাদের নোটস দিয়ে দেবো, এইটা জেরক্স কপি আমি তোমাদের স্কুলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে, সেখান থেকেও পেয়ে যেতে পারো, আর এখান থেকেও পেয়ে যেতে পারো। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে আমি এখানে এল এর মানটা বের করেছি, দিয়ে 2 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি, দিয়ে একটা সমীকরণ এসছে, এম এর মান 2খানা এসছে, এম এর মান 0, এম এর মান -n, দিয়ে এখানে কেস 1-এ করেছি কি, যখন এম এর মান 0 ধরেছি, তার মানে এটা কেস 1 হয়ে গেছে, কেস 1, এটা কেস 1 হিসেবে আছে। m0-র মান, এল এর মানটা বের করে নিয়েছি, এল এর মানটা কোথা থেকে পেলাম, এল এর মান তো এইটা -m + n। এবার এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এল এর মানটা বের করে নিয়েছি, দিয়ে বসিয়ে দ্বিগ অনুপাত বের করেছি। তারপর এম এর মানটাও সেই একইভাবে, এম এর মান -n, কেস 2-তে, এটা কেস 2 হিসেবে আলোচনা করছি, কেস 2, এখানে এম এর মান -n, সেই এল এর মান বের করতে হয়েছে আমাদেরকে, দিয়ে এলিমেন্ট এর দিক অনুপাত বের করেছি। n এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে, কারণ n একটা অশূন্য সংখ্যা হিসেবে ভাবা হয়েছে, যেহেতু অনুপাত, সুতরাং কেটে যাবে। এবার 1 নং 2 নং সমীকরণের দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ cos θ সমান এটা, তাহলে cos θ, তাহলে ½ π/3 হচ্ছে। এইভাবে তোমরা অঙ্কগুলো চেষ্টা করবে। এবার 5-এর দাগের অঙ্ক দেখো, 5 মার্কের অঙ্কে আমরা চলে আসছি। একটা হলো 26-এর দাগ। 5-এর দাগের অঙ্ক ঠিক একই প্রসেস, 1-এর দাগ বলো, 2-এর দাগ বলো, সবগুলোই একই প্রসেসে অঙ্ক চলতে থাকবে। 3-এর দাগের অঙ্কটা আমি বুঝিয়ে দেবো, তার আগে দেখো 1-এর দাগের অঙ্কটা কিভাবে করবে। 1-এর দাগে 5 মার্কের 1-এর দাগের অঙ্কটা দেখো, যেহেতু একটা প্রসেস দেখিয়ে দিলাম, সেইভাবে তোমরা চেষ্টা করবে। দেখো, এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর। এবার কোথা থেকে এন এর মানটা বা এল এর মানটা যে কোনো একটা মান বের করবে, সেটা তোমাদেরকে বোঝার বিষয়।
এখানে দেখতে পাচ্ছ যে দ্বিঘাত সমীকরণ কোনটা, এটা হচ্ছে এম এন গুণ করলে কি হচ্ছে, পাওয়ার টু পাওয়ার যোগ করলে 2 হয়ে যাচ্ছে না, পাওয়ার 2 হয়ে যাচ্ছে। আর এটা একঘাতযুক্ত সমীকরণ, যদিও এ স্কোয়ার এ বি সি এখানে কি, এ বি সিটা এখানে ধ্রুবক। এবার এল এম এন এখানে কি হবে, চলরাশিগুলো। এবার চলরাশির ক্ষেত্রে তোমরা জানো যে চলরাশির ক্ষেত্রে একঘাতযুক্ত চলরাশি এগুলো আছে। এবার এখান থেকে তোমাদের যে কোনো একটা এল এর মানটা বের করে ফেলতে হবে, এল এর মানটা তোমাদেরকে এখান থেকে বের করে ফেলতে হবে। দিয়ে এল এর মানটা বের করে এই সমীকরণে বসিয়ে নিবে। আমি এল এর মানটা প্রথম 1 নম্বর সমীকরণ থেকে, এই যে 1 নম্বর সমীকরণ আছে ওই 1 নম্বর সমীকরণ থেকে এল এর মানটা বের করেছি, এটা বের করেছি দেখো 3 নম্বর সমীকরণ। এই এল এর মানটা বের করে আমি 2 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণে এটাকে এল এর মানটা বসিয়ে দিলাম। এবার বসিয়ে দেওয়ার পর এখানে এল থাকবে না, এল বলে এখানে থাকবে না কেউ, কোথায় বসিয়েছি না এখানে বসিয়েছি। এল বসিয়ে দিলে এখানে এম এন ছাড়া আর কেউ থাকবে না, এম এন ছাড়া কেউ নেই। দিয়ে এটাকে ক্যালকুলেশন করে এম এন যুক্ত একটা দ্বিঘাত সমীকরণ ক্যালকুলেশন করতে থাকবে। সেই একই এ স্কোয়ারটা এখানে গুণ হবে, এ স্কোয়ার এম এন, এম প্লাস এন, মাইনাসটা বাইরে বের করে দিবে, এম প্লাস এন বি স্কোয়ার এম সি স্কোয়ার এন এখানে লিখেছি। দিয়ে এখানে এ স্কোয়ার ছিল এখানে গুণ হয়ে যাবে এ স্কোয়ার এম এন, এটা আবার মাল্টিপ্লিকেশন করে যেতে হবে। এবার মাইনাসটাকে এটাকে আগে নিয়ে চলে এসেছি আর এটাকে পরে রেখেছি, এ স্কোয়ার এম এনকে পরে রেখেছি, বুঝলে তো। এবার এখান থেকে আমাদের বেরোলো কি, যে সমীকরণটা এসছে এই সমীকরণ থেকে একটা দ্বিঘাত সমীকরণ এখান থেকে পেয়ে যাব। এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি। এই দ্বিঘাত সমীকরণে আসার পর এখানে একটা দ্বিঘাত সমীকরণ আমরা পেলাম। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দুটো বীজ আমরা ধরলাম, m1 n1 m2 n2। 1 নং 2 নং দ্বারা গঠিত সরলরেখার এগুলো অনেকগুলো গল্প লিখেছি, কিন্তু তোমরা এত কিছু লেখার দরকার নেই। তোমরা সমীকরণে বীজদ্বয় সমান হলে সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি হবে, সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে, সমান্তরাল হওয়ার শর্ত তখন হবে কি, যে নিরূপকের মানটা শূন্য হবে। তাহলে তোমরা কি শিখলে, যে নিরূপকের মান শূন্য হবে। তাহলে তোমরা এই কথাগুলো লিখতে পারো অথবা নাও লিখতে পারো, বইতে আছে, এগুলো লিখলে ভালো হয়। এবার সমীকরণ বীজদ্বয় সমান হবে তখনই যখন নিরূপকের মানটা শূন্য হয়। তাহলে অ্যাকচুয়ালি শিখলে কি, যে দুটি সরলরেখা সমান্তরাল হবে তখনই যখন নিরূপকের মান শূন্য হবে। এই যে দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছ, এই দ্বিঘাত সমীকরণের বীজগুলো সমান হবে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হবে তখনই নিরূপকের মান যখন শূন্য হবে। তাহলে এই নিরূপকের মানটা বের করে ফেলবে। এই যে নিরূপকের মান এখানে তোমাদের বের করে রেখেছি, দিয়ে এটাকে উৎপাদক বিশ্লেষণ করে চলে যাবে। এখানে বি টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, তাহলে এখানে গুণ হয়ে গেলে 4 বি স্কোয়ার সি স্কোয়ার। দিয়ে এখানে এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্রে উৎপাদক বিশ্লেষণ করেছি, এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র উৎপাদক বিশ্লেষণ করেছি। এখানে বি সি আছে, তাহলে -2 BC এখানে যোগ হয়ে গেলে সি মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 2 BC অ্যাড হলে সি প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস হবে এ স্কোয়ার। এটার আবার উৎপাদক বিশ্লেষণ করে ফেলেছি, সি মাইনাস বি মাইনাস এ, সি মাইনাস বি প্লাস হবে এ, সি প্লাস বি মাইনাস হবে সি প্লাস বি প্লাস হবে এ, এরকম করে উৎপাদক হয়ে গেল। এবার এই তিনটে রাশিগুলো নন জিরো টার্ম হওয়ার জন্য এগুলো জিরো হয়ে গেল, আর এই যে রাশিটা পড়ে থাকলো এই রাশিটা শূন্য এলো। দেখো এবার প্রমাণের বিষয়বস্তু আমাদের এটাই ছিল। প্রমাণের বিষয়বস্তু বলেছিল a প্লাস বি প্লাস সি সমান 0 হবে। তাহলে এইভাবে আমরা একের দাগটা করে ফেললাম। 2 এর দাগের অঙ্কটা ঠিক 1 এর দাগের মতো করে করবে। সবসময় মনে রাখবে দ্বিঘাত সমীকরণটাকে নিয়ে আসবে, এত দূর পর্যন্ত নিয়ে আসবে, দিয়ে বলবে দুটো সরলরেখা সমান্তরাল হবে তখনই যখন এই দ্বিঘাত সমীকরণের নিরূপকের মান শূন্য হবে। এই যে নিরূপক দেওয়া আছে, এই নিরূপকের দ্বিঘাত সমীকরণে নিরূপকের মানটা শূন্য হলেই তখন দুটো সরলরেখা সমান্তরাল হবে। এবার এখানেও 1 এর দাগের অঙ্ক, 2 এর দাগের অঙ্কেও তাই করেছি। সেই এল এর মান বের করব, দিয়ে এই সমীকরণে বসিয়ে দেব, দিয়ে এভাবে ক্যালকুলেশন করতে থাকবো। এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে, নিজেরা এইভাবে করে ফেলবে। আমি জাস্ট বলে বলে পালিয়ে গেছি, এগুলো নিজে থেকে করবে। এই যে নিরূপকের মানটা শূন্য করবে, নিরূপকের মান শূন্য করে ক্যালকুলেশন করতে থাকবে। ক্যালকুলেশন করলে লাস্টে এই রেজাল্টটা ভাগ করে দিলে রেজাল্টটা পেয়ে যাবে।
এবার এই 3-এর দাগের অঙ্কের ক্ষেত্রে 3-এর দাগে যে অঙ্ক দেওয়া আছে এই অঙ্কের ক্ষেত্রে কি করে আমরা অঙ্কগুলো করব। 3-এর দাগের অঙ্ক তোমাদের বইতে উদাহরণে করা আছে। এই যে 3-এর দাগের যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, 3-এর দাগের যে অঙ্কটা এটা তোমাদের বইতে এখানে করা আছে। কর্ণের দিক অনুপাতগুলো বের করতে হবে। এবার কি করে এটাকে করব সেটা একটু দেখবে। এই যে 3-এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে দেখো, কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান, এটা তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেনে আসে, তোমরা এটাকে অবশ্যই মনে রাখবে, ডাইরেক্ট মনে রাখার চেষ্টা করবে, বুঝলে তো। এবার আমি এটা বলে দিই, ছবিটা এঁকে একটু বলে দিই, তারপর তোমরা এখান থেকে দেখবে ঘনকের ক্ষেত্রে কি করে মানটা আসছে। এরপর দেখো ঘনকের ছবিটা প্রথমে এঁকে দিই। ছবিটা অবশ্যই মাস্ট আঁকার চেষ্টা অবশ্যই আঁকবে, না হলে অঙ্ক করতে পারবে না। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর দেখো এদের একটা একটা করে নামকরণ করে দিচ্ছি। আচ্ছা, তোমাদের বই অনুযায়ী করাচ্ছি, এটা তোমাদের উদাহরণের নাম ধরেই আমি করাবো। এখানে এ বইতে যে নাম দেওয়া আছে সেই নামগুলো ব্যবহার করব। বি, সি, এখানে কত আসবে, এখানে কিউ বলেছে, এখানে আর বলেছে। বইয়ের উদাহরণটা তোমরা ফলো করো, উদাহরণ 22। আমি উদাহরণ 22-এর নামগুলোই এখানে ফলো করব। A0 এ, এখানে পি এ এ এ কমা এ কমা এ, এখানে 0 0 0, এখানে আর কোনো নামগুলো নেই এখানে আর। আচ্ছা, স্থানাঙ্কগুলো একটু লিখে ফেলছি। আচ্ছা, এ বিন্দু স্থানাঙ্ক কত হবে, A0 0 হবে। দেখো এটা ঘনক বলেছে, ঘনক হওয়ার জন্য ঘনকের ক্ষেত্রে তোমরা জানো বাহুর দৈর্ঘ্যগুলো সমান হয়, যে কারণে এটার ক্ষেত্রে A0 0 হবে। এর ক্ষেত্রে কত হবে, 0 0, এটা বি ওয়াই অক্ষ, তার মানে এখানে হবে 0 A0। এটা তাহলে কি হবে, এক্স ওয়াই তলে আছে, যে এক্স ওয়াই তলে জেডের মান কত হয়, 0 হয়। এক্স ওয়াই তলে জানো তোমরা জেডের মান 0 হয়, তাহলে এখানে দুটো জায়গায় এ হবে। যেহেতু দেখো এক্স অক্ষ বরাবর এ পদ হেঁটে এলাম, ওয়াই অক্ষ বরাবর এ পদ হেঁটে এলাম, তাহলে এখানে হবে A0। এবার দেখো পি বিন্দুতে পৌঁছানোর জন্য কি করব, এক্স অক্ষ বরাবর এ পদ এলাম, ওয়াই অক্ষ বরাবর এ পদ যাব, এটা ওয়াই অক্ষের সমান্তরাল, এই পদ বি পদ গেলাম, জেড অক্ষ বরাবর আবার এ পদ উপরে উঠব। সুতরাং এখান থেকে আমাদের দেখো এখানে পি বিন্দু স্থানাঙ্ক কত হবে, এ। এখানে জেড আর ওয়াই অক্ষ, এটা তার মানে কি জেড ওয়াই তল, জেড ওয়াই তল হওয়ার জন্য এক্স, জেড ওয়াই তলে এক্সের মান কত হয়, 0 হয়, আর বাকি দুটো এ হয়ে গেল। আর এর ক্ষেত্রে কি হবে, 0 0 এ হবে, কারণ এটা জেড অক্ষ বরাবর এ আছে। তাহলে তোমরা সবগুলো বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এবার এটা তো এক্স জেড তল, যে কারণে ওয়াই এর মান 0 হবে, এ 0 0 এ পেলাম এখান থেকে, বুঝেছো। তাহলে এবার আমাদের কাজ হবে কি, এর কর্ণ বের করা। কর্ণ আমরা যে কোনো একটা বের করে নিতে পারি, ওপি কর্ণ আর এসসি কর্ণকে নিয়ে নিলাম। এবার এদের মধ্যবর্তী কোণ বলতে এইটাকে বোঝাবে, মধ্যবর্তী কোণ বলতে এই অংশটাকে বোঝাবে। এবার আমাদের কাজ কি হবে, ওপি এর দিক অনুপাত বের করা ও এসসি এর দিক অনুপাত বের করানো হবে আমাদের মূল কাজ। তাহলে ওপি এর দিক অনুপাত তাহলে কী হবে, আগে বের করে ফেলে দেখো। ও বিন্দু স্থানাঙ্ক ওপি এর দিক অনুপাত, ওপি এর দিক অনুপাত তাহলে কত হবে, দিক অনুপাত, ওপি এর দিক অনুপাত কত, এখানে a - 0, এটা তোমাদের সরলরেখায় এই সূত্রটা ছিল, y2 - x2 - x1, y2 - y1, z2 - z1, এই সূত্রটা তোমাদের কোথায় ছিল,
সরলরেখায় ছিল, সরলরেখার দিক অনুপাতেও আছে। তাহলে এটা দেখতে পাচ্ছ যে ওপি সরলরেখার দিক অনুপাত আমরা পেয়ে গেলাম। বা বলে লিখো 1, আচ্ছা এ লিখে দিই আগে, এ কমা এ বা 1,1,1 এখানে সমান চিহ্ন দেবে না, সমান চিহ্নর প্রশ্নই ওঠে না, কারণ কমা কমা দিয়ে অনুপাত দেওয়া আছে, সমান চিহ্ন তো উঠবে কোথা থেকে, সমান চিহ্ন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং ওপি এর দিক অনুপাত বের করে ফেললাম। এবার বের করব এসসি এর দিক অনুপাত। এবার এসসি এর দিক, যে কোনো দুটো সরলরেখার দিক অনুপাত বের করে ফেললেই আমরা কোণের মানটা পেয়ে যাব। এসসি এর দিক অনুপাত তাহলে কি হবে? এসসি এর দিক অনুপাত দেখো কি পাচ্ছি, এসসি তার মানে সির স্থানাঙ্ক কত, 0a0, তাহলে আগে লিখে ফেলি 0a0। আর এস এর দিক অনুপাত কি, a0a, তাহলে এখানে লিখে ফেলি a0a, তার মানে কি বা -a বা -1,1,-1, তাহলে এটা হয়ে গেল এসসি এর দিক অনুপাত। যেহেতু এবার দুটো সরলরেখার দিক অনুপাত পেয়ে গেছি, এই মধ্যবর্তী কোণ যদি থিটা ধরি তাহলে কস থিটা কত পাবো, কস থিটা সমান, তাহলে কস থিটা আমরা পেয়ে যাব দিক অনুপাত যেহেতু পেয়ে গেছি। দেখো এখানে একটা দিক অনুপাত পেয়েছি, এখানে আরও একটা দিক অনুপাত পেয়েছি, তাহলে 1 × -1 1 × -1 1 × 1 প্লাস 1 × -1 স্কোয়ার রুট অফ √3 আর এটা স্কোয়ার রুট করলে 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার মানে 3 স্কোয়ার উপরে। তো এবার এখান থেকে দেখো -1 প্লাস 1 -1, এবার এখানে মডিউলাস দিয়ে দাও। সূক্ষ্মকোণটাই জানতে চাইবে, স্থূলকোণ তো হবে না, সূক্ষ্মকোণটাই জানতে চায়। আর তোমাদের তো আগের ক্লাসে বলেছিলাম যে দুটো সরলরেখা ছেদ করলে পরস্পরের একটা সূক্ষ্মকোণ যদি হয় একটা স্থূলকোণ হবে, একটা যদি সূক্ষ্মকোণ হয় আর একটা স্থূলকোণ উৎপন্ন হয়। সুতরাং আমাদের সূক্ষ্মকোণটা চাই, তাহলে এটা একটা কাটলো, এটা -1 থাকবে, এটা তো নিচে 3 হয়ে গেছে, এখানে 1/3, তার মানে এবার cos θ সমান 1/3। তাহলে এখানে আমার দেখো দুটো প্রমাণ হয়ে গেল, একটা বইয়ের প্রমাণ তো আমার হয়ে গেছে cos ইনভার্স 3, তাহলে θ সমান cos ইনভার্স 1/3, এটা প্রমাণটা হয়ে গেল। এবার বইয়ের প্রমাণটা কি করে করব? বইয়ের প্রমাণটা করার জন্য এখানে বইয়ের প্রমাণটা π/2 - sin ইনভার্স 3 আছে, তাহলে এই প্রমাণটা কিভাবে করা যায়? এবার তাহলে এখানে θ = cos ইনভার্স 1/3, এটা হয়ে গেল। আচ্ছা বইয়ের প্রমাণটা তো করা হলো না, বইয়ের প্রমাণটা করে দিই। সাইন, তাহলে সাইন π/2, এটা সম্পূরক কোণ নিয়ে নিলাম, π/2 - θ = 1/3, π/2 - of θ = sin ইনভার্স 1/3, তাহলে θ = π/2 - sin ইনভার্স 1/3, এটা পেয়ে গেলাম, এটা প্রমাণ হয়ে গেল আমাদের। তাহলে এইভাবে আমরা 3-এর দাগে প্রমাণটা করে ফেললাম। 3-এর দাগে যে অঙ্কটা করতে বলেছিল প্রমাণ হয়ে গেল। 4-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা, যেটা উদাহরণ আমি তোমাদের দাগিয়ে দিয়েছিলাম ঠিক একই অঙ্ক, 23-এর উদাহরণ ধরে করবে, দিলে হয়ে গেল। 24-এর দাগে যে 24, 5 আর 6-এর অঙ্কটা, 6-এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা তোমরা পেয়ে যাচ্ছ। 6-এর যে অঙ্কটা আছে দেখো 21-এর 2-এর দাগে দেখো লম্ব হবে যদি এটা, এই যে দুটো সমীকরণ দেওয়া আছে, লম্ব হবে যদি এই শর্ত দেওয়া আছে, এখানে লম্ব হওয়ার শর্ত দিয়ে অঙ্কটা দিয়েছে। দেখো যদি দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ দ্বারা প্রকাশ করে পরস্পর লম্ব, তাহলে ওই উদাহরণ ধরে যেরকম অঙ্কটা করা আছে এই অঙ্কগুলো করে যাবে, তাহলে এখান থেকে তোমরা পেয়ে গেলে। এবার এটা যদি পরস্পর দিক কোসাইন পরস্পর লম্ব বলেছে, এটা নিজেরা থেকে করার চেষ্টা করবে, আর আমি এটা নোটে করে দিয়েছি, তোমরা ওইখান থেকেও অঙ্কগুলো নোটে করা নেই। আচ্ছা তোমরা তাহলে চেষ্টা করবে, যদি না পারো আমাকে বলবে, আমি করে দেব। না করে দিয়েছি, 5-এর দাগের অঙ্কটা করে দিয়েছি, তোমরা 5-এর দাগের অঙ্কটা করা আছে, তাহলে এটা তুলে নেবে তোমরা।
এই যে 5 দাগের অঙ্ক, দেখো এখানে বলা হয়েছে কি এই যে দিক অনুপাতগুলো ধরবো, যেহেতু সরলরেখা বলেছে কি পরস্পরের উপর লম্ব বলেছে, পরস্পরের উপর লম্ব আর প্লাস দিক কোসাইন বলা আছে, সুতরাং এর ক্ষেত্রে দিক কোসাইন বলা আছে প্লাস লম্ব বলেছে। প্রথম সরলরেখা দ্বিতীয় সরলরেখার উপর লম্ব, তাই তো, দ্বিতীয় সরলরেখা তৃতীয়র উপর লম্ব, শর্তগুলো লিখেছি। দিয়ে cos θ প্রত্যেকের কোণের মান বের করতে হবে। কোণের মান বের করে ফেললে যেইভাবে এখানে করেছি অঙ্কগুলো সেইভাবে তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখানে L1 স্কোয়ার থাকবে, আর পরস্পরের পর লম্ব হওয়ার জন্য এদের দিক অনুপাতগুলো গুণফলগুলো শূন্য হলো, দিক অনুপাতগুলো শূন্য হয়েছে। এই রাশিমালাগুলো দিক অনুপাত শূন্য হওয়ার জন্য কেটে যাচ্ছে। L1 স্কোয়ার, M1 স্কোয়ার, N1 স্কোয়ার কেবলমাত্র থাকবে, কারণ এগুলো যেহেতু দিক কোসাইন বলেছে না, দিক কোসাইনের ক্ষেত্রে কী হয়, cos স্কোয়ার আলফা cos স্কোয়ার বিটা cos স্কোয়ার গামা ইকুয়ালস টু 1 হয়। সুতরাং এর ক্ষেত্রে সে তাই হবে, L1 স্কোয়ার, M1 স্কোয়ার, N1 স্কোয়ার 1 হবে, তাই এখানে 1 লিখেছি। দেখো, আর নিচের যে রাশিমালাটাকে পি ধরেছি, পি অ্যাকচুয়ালি তোমাদের যে সূত্র থাকে এই যে এল স্কোয়ার রুট অফ পি এর মানটা আমি এখানে লিখে দিয়েছি, পি এর মান অ্যাকচুয়ালি এটা। তাহলে cos θ2 তোমরা বের করবে, প্রত্যেকটার কোণের মানে চতুর্থ সরলরেখার সঙ্গে কোণ বের করবে। চতুর্থ যে সরলরেখা আছে, চতুর্থ সরলরেখার ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে মানটা বের করবে। এটা প্রথমের সঙ্গে চতুর্থ, দ্বিতীয় সঙ্গে চতুর্থ, তৃতীয় সঙ্গে চতুর্থ, তাহলে দ্বিতীয় সঙ্গে চতুর্থ, তৃতীয় সঙ্গে চতুর্থ সরলরেখার কোণের মানগুলো বের করবে। দিলে দেখবে প্রত্যেকটা কোণের মান সমান। এখানেই আমাদের বলেছি কি, প্রশ্নটা বলেছে যে সংখ্যা বিশিষ্ট সরলরেখার সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। যে এই যে সরলরেখাগুলো দেওয়া আছে, এই তিনখানা সরলরেখা, এই যে চতুর্থ সরলরেখা দেওয়া আছে, এর সঙ্গে সবাই সমান কোণ উৎপন্ন করবে। যেহেতু এই সমান কোণ উৎপন্ন করবে বলা আছে, সুতরাং এখান থেকে তোমরা করে ফেলতে পারো কি, সবাই লম্ব হওয়ার জন্য দিক অনুপাতগুলোর গুণফল শূন্য হবে, দিক কোসাইনগুলোর গুণফল শূন্য হবে, আর তো মধ্যবর্তী কোণের সূত্র বের করবে, এখানেও বের করবে, আর পিটাকে একটু ধরে নিতে হবে, না হলে বড় আছে তো লিখতে লিখতে অনেক বড় হয়ে যাবে। তৃতীয় সরলরেখার ক্ষেত্রেও বের করে দিয়েছি, একই জিনিস বেরোবে প্রত্যেকের ক্ষেত্রে সমান সমান, সুতরাং 1/p আসবে, দিয়ে কোণগুলোর মানগুলোও সমান হবে। এখান থেকেই আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে কি হচ্ছে, যে সংখ্যা বিশিষ্ট সরলরেখার সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। তাহলে এইভাবে আমাদের দিক কোসাইন দিক অনুপাত চ্যাপ্টারটা শেষ হলো।